সামনেই কিন্তু আমাদের এসএসসি জিডির পরীক্ষা এবং এসএসসি জিডি পরীক্ষাকে টার্গেট করে আজকে জিকে থেকে বিগত বছরে আসা রিসেন্ট পরীক্ষায় আসা মানে 2025-এ যে প্রশ্নগুলো দিয়েছে বা 2024-এ বা 2023-এ এসএসসি জিডি যে কোশ্চেনগুলো দিয়েছে সেই কোশ্চেনগুলো আমরা সলভ করব। শুধু কোশ্চেন আমরা সলভ করব না, সেই কোশ্চেনের পিছনে থাকা কিন্তু কনসেপ্টও আমরা দেখব। এবং শুধু সায়েন্সের প্রশ্ন নয়, আজকের ক্লাসে ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, পলিটি, ইকোনমিক্স এবং তার সঙ্গে কিছু স্ট্যাটিক জিকের প্রশ্নও রয়েছে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এসএসসি জিডি 2023-এ আসা প্রশ্ন। বলেছে নন কর্পোরেশন আন্দোলন কে শুরু করেছিলেন? নন কর্পোরেশন মানে হচ্ছে অসহযোগ আন্দোলন। তোমরা পড়েছো ইতিহাসে, ম্যাডাম তোমাদের পড়িয়েছেন অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন যে ব্যক্তি, তিনি আর কেউ নন, আমাদের মহাত্মা গান্ধী। তাহলে অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে গেল। স্যার কবে শুরু হয়েছিল? দেখো, মহাত্মা গান্ধীর উদ্যোগে 1920 সালে এই আন্দোলন শুরু হয়, কিন্তু 1922 সালে গিয়েই এই আন্দোলন কিন্তু বন্ধ হয়ে যায়। তিনি প্রত্যাহার করে নেন 1922-এ গিয়ে। কি কারণে প্রত্যাহার করে নিয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা ঘটে 1922-এ, চৌরিচিরা কাণ্ড ঘটে। স্যার চৌরিচিরা কাণ্ড কি? দেখো, চৌরিচিরা কাণ্ডটাকে বলে দিই। অসহযোগ আন্দোলন এর মূল মন্ত্র কি ছিল? অসহযোগ আন্দোলনের মূল মন্ত্র ছিল যে অসহযোগিতা করা। স্যার কাদের সঙ্গে অসহযোগিতা করা? না ইংরেজদের সঙ্গে, ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করা। ব্রিটিশদের কোনো দ্রব্য ব্যবহার করা যাবে না, ব্রিটিশদের কোনো কাজে সাহায্য করা যাবে না, কিন্তু এটা সম্পূর্ণ অহিংসক পথে হবে, কোনো হিংসাত্মক নয়, মারামারি নয়, কাটাকাটি নয়, কোনো বৈপ্লবিক আন্দোলন নয় এটা। তাহলে এই আন্দোলন তিনি অসহযোগিতার পথে করতে চেয়েছিলেন বলে নাম হচ্ছে অসহযোগ আন্দোলন। কিন্তু কিন্তু 1922 সালে দেখা যায় একটা পুলিশ খাঁড়িতে, যেখানে ব্রিটিশরা ছিলেন, ব্রিটিশদের পুলিশ তাঁবুতে আগুন লাগিয়ে দেয় কিছু ব্যক্তি, কিছু গ্রামের মানুষ, সেখানে চৌরিচিরা গ্রামের মানুষরা আগুন লাগিয়ে দেয়। ফলে এই আন্দোলন অহিংসা, অসহযোগিতার থেকে আস্তে আস্তে হিংসাত্মক পথে চলে যায় এবং সেই ঘটনার ফলস্বরূপ হিসেবে গান্ধীজি কী করেন? এই আন্দোলনকে প্রত্যাহার করে নেন। ঠিক আছে, অনেকে বিরূপ মত প্রকাশ করে, যেমন মতিলাল নেহরু বিরূপ মত প্রকাশ করে, চিত্তরঞ্জন দাস বিরূপ মত প্রকাশ করে। একটা বড় আন্দোলন, সেই আন্দোলনকে প্রত্যাহার করে নিয়েছিলেন। এই জন্য তার সঙ্গে মতবিরোধ শুরু হয়ে যায়। কার সঙ্গে মতবিরোধ শুরু হয়? না গান্ধীজির সঙ্গে মতবিরোধ শুরু হয় কিছু আমাদের চরমপন্থী নেতাদের। ম্যাডাম তোমাদের পড়িয়েছেন আরও বিস্তারিতভাবে, ক্লাস করবে ম্যাডামের। চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে স্যার পর্যায় সূত্রের প্রতিষ্ঠাতা হলেন। পর্যায় সূত্র প্রতিষ্ঠা কে করেছিলেন? পর্যায় সূত্র প্রতিষ্ঠা করেছিলেন আর কেউ নয়, আমাদের মেন্ডেলিফ। মেন্ডেল নয়, অনেকে মেন্ডেল আর মেন্ডেলিফ গুলিয়ে ফেলে। তো মেন্ডেল হচ্ছে বংশগতিবিদ্যার জনক আর মেন্ডেলিফ হচ্ছে পর্যায় সারণীর জনক। এই মেন্ডেলিফ যখন পর্যায় সারণী তৈরি করেছিলেন, মনে রাখবে 1969 তখন মাত্র 63টা মৌল আবিষ্কার করা হয়েছিল। 63টা মৌলকে নিয়ে তিনি একটা একটা এরকম পর্যায় সারণী সাজিয়েছিলেন। এই পর্যায় সারণীর মধ্যে 63টা মৌল ছিল, এটাও কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। এবং তিনি মৌলগুলোকে সাজিয়েছিলেন পারমাণবিক গুরুত্ব অনুযায়ী। এটাও পড়ে রাখবে যে মেন্ডেলিভ মৌলগুলোকে সাজিয়েছিলেন পারমাণবিক গুরুত্ব অনুযায়ী। তারপরে আসে আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণীতে কি হয়? না এই পারমাণবিক গুরুত্বের জায়গায় পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা অনুযায়ী কিন্তু মৌলগুলোকে সাজানো হয়। আর বর্তমানে আমাদের পিরিয়ডিক টেবিলে মনে রাখবে 118টি মৌল আছে, 118টি মৌল পাওয়া যায়। চলে এসো আমাদের পরের কোশ্চেনে। স্যার দেওয়া আছে এসএসসি জিডি কনস্টেবল 2025-এ আসা প্রশ্ন। বলেছে ভারতে প্রথম এশিয়ান গেম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এশিয়ান গেম অনুষ্ঠিত হয়েছিল ভারতে 1951-তে। 1951-তে শুরু হয়েছিল এবং সেটা শুরু হয়েছিল প্রথম নতুন দিল্লি বা নিউ দিল্লি বলা হয়। অপশন এ আমাদের সঠিক উত্তর। আর বর্তমানে বলবে এই 2026-এর এশিয়ান গেম, 2026-এ যে এশিয়ান গেম হবে, এখনো হয়নি, সেই এশিয়ান গেম কোথায় অনুষ্ঠিত হবে? না স্যার জাপানে অনুষ্ঠিত হবে। জাপানে অনুষ্ঠিত হবে, এটাও তোমরা কিন্তু পড়ে রাখবে, পরীক্ষায় দিলেও কিন্তু দিতে পারে। চলে এসো আমাদের পরের প্রশ্ন। দেওয়া আছে স্যার ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদগুলি বা আর্টিকেলগুলি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসির সঙ্গে সম্পর্কিত? তোমরা জানো ইউপিএসসি পরীক্ষা নেয়। ইউপিএসসি হচ্ছে একটা সংস্থা, যে সংস্থা পরীক্ষা নেয়। কিসের জন্য পরীক্ষা নেয়? আইএএস, আইপিএস এই সমস্ত অফিসার হওয়ার জন্য পরীক্ষা দিতে হয় ইউপিএসসি। সেই ইউপিএসসির কথা আমাদের ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলে বা কত থেকে কত নম্বর আর্টিকেলে লেখা রয়েছে? লেখা রয়েছে দাদা 315 থেকে 323 নম্বর আর্টিকেলে। এবং পুরো পরিষ্কারভাবে লেখা আছে 315 নম্বর আর্টিকেলে যে ভারতে একটা একটা সংস্থা থাকবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যারা কিনা আইএএস আইপিএস এই সমস্ত পরীক্ষাকে কন্ডাক্ট করাবে। তো 315 নম্বর আর্টিকেল তোমরা মনে রাখবে, বিদেশ স্যার তোমাদের পড়িয়েছেন, দেখবে ক্লাস। চলে আসো নেক্সট কোশ্চেনে। স্যার তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা হয়েছিল 1961 থেকে 1966, এর মধ্যে প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা হয়েছিল।
1961 থেকে 1966 আমাদের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। আমাদের এরকম পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় রয়েছে আমাদের। এগুলো তোমাদের আমার রঞ্জিত স্যার পড়ান। তো এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের এর মধ্যে যে সংকট হয়েছিল সেটা হয়েছিল 1962। 1962তে স্যার কি হয় না, ভারত চীন যুদ্ধ হয়। 1962তে ভারত চীন যুদ্ধ হয়, তোমরা পড়বে। এবং 1965তে আবার ভারত পাকিস্তান যুদ্ধ হয়, ভারত পাকিস্তান। তাহলে এই এই সময় ভারত দুবার যুদ্ধ করে। ভারত হচ্ছে চীনের সঙ্গে যুদ্ধ করে, চীনের কাছে একটু পরাজিত হয়, কিন্তু ভারত যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে পাকিস্তানকে কিন্তু পরাজিত করে। তাহলে এই যে ভারত চীন আর ভারত পাকিস্তান যুদ্ধের প্রভাব পড়েছিল ভারতীয় অর্থনীতির ওপরে, এবং সেই জন্য এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যে পরিকল্পনা অনুযায়ী ভারত কি করছে না, ভারতবর্ষ একটা নীতির মাধ্যমে বলে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এরকমভাবে তারা পরিকল্পনা করে যে কিভাবে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া যায় অর্থনৈতিক দিক দিয়ে। এবং সেখানে গিয়ে প্রথম এবং দ্বিতীয়টা সফল হয়, কিন্তু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চ্যালেঞ্জের মুখে চলে আসে। কেন আসে? এই দুটো যুদ্ধের জন্য। এবং এখানে অর্থনৈতিক অনেক ক্ষতি হয়। যেরকম পরিকল্পনা করা হয়েছিল কিন্তু সেরকম পরিকল্পনা অনুযায়ী আশানুরূপ ফল পাওয়া যায়নি। তাহলে উত্তর আমার এখানে হয়ে যাচ্ছে যুদ্ধের সমকালীন ব্যয় এবং সম্পদ বরাদ্দ এর জন্য কি হয়, সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছে এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। বাদবাকি তোমরা রঞ্জিত স্যারের ক্লাস দেখবে, স্যার ডিটেলসে পড়িয়েছেন। চলে এসো পরের কোশ্চেনে। স্যার লক্ষ্মী বিশ্বনাথন, যিনি মিউজিক একাডেমি থেকে মর্যাদাপূর্ণ নাট্য কলানিধি পুরস্কার পেয়েছিলেন। দেখো, নাট্য কলানিধি হচ্ছে একটা পুরস্কারের নাম। তো এই পুরস্কার জিতেছিলেন, তিনি কোন নৃত্যশৈলীর জন্য বিখ্যাত ছিলেন? তাহলে এই যে লক্ষ্মী বিশ্বনাথন, ঠিক আছে, ইনি হচ্ছে একটা মহিলা। ইনি কোন নৃত্যের জন্য বিখ্যাত ছিলেন? এই নৃত্য সম্পর্কে ক্লাস কিন্তু তোমাদের ম্যাডাম করিয়েছেন। তাহলে খুব ইম্পর্ট্যান্ট একটা নৃত্য রয়েছে যাকে বলি আমরা ভারতনাট্যম। এই ভারতনাট্যম হচ্ছে তোমার, এই ভারতনাট্যমের জন্য বিখ্যাত হচ্ছে লক্ষ্মী বিশ্বনাথন। এবং তিনি কি পুরস্কার পেয়েছিলেন? নাট্য কলানিধি পুরস্কার পেয়েছিলেন। স্যার এই কোশ্চেনটা পরীক্ষায় দেয় যে ভারতনাট্যম ভারতের কোন রাজ্যে বহুল প্রচলিত, বা কোন রাজ্যের নৃত্য হচ্ছে ভারতনাট্যম? তুমি বলবে কর্ণাটক। উত্তর হয়ে যাবে, বা পরীক্ষা ঘুরিয়ে কোশ্চেন করতে পারে, কর্ণাটকের বিখ্যাত নৃত্যের নাম কি? তখন তোমাকে কিন্তু বলতে হবে। ঠিক আছে, চলে এসো পরের কোশ্চেন। ম্যাডামের ক্লাস দেখে নেবে পুরো কোন কোন রাজ্যের মধ্যে কোন কোন নৃত্য বিখ্যাত, ম্যাডাম ক্লাস করিয়েছেন। দেখো, মাইকেল ফ্যারাডে কখন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশ আবিষ্কার করেছিলেন, যা বৈদ্যুতিক ট্রান্সফরমার, জেনারেটর এগুলো তৈরি করতে কাজে লেগেছিল? তো ইলেকট্রিক ইন্ডাকশন, ঠিক আছে, কি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশ, এটা তৈরি করেছিলেন 1820 বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে 1820 সালে তৈরি করেছিলেন। এবং এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে আমাদের এই মোটর, জেনারেটর, ফ্যান ট্যান এই সমস্ত জিনিসপত্র চলছে। এবং এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে মনে রাখবে এখানে এই যে আমাদের জেনারেটর চলছে, জেনারেটর তৈরি হয়েছে, সেই জেনারেটর কোন নীতির ওপর তৈরি হয়েছে বা কার ফর্মুলা দিয়ে তৈরি হয়েছে? তখন একটা ফর্মুলা আসবে, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। ফ্লেমিংয়ের, মনে রাখবে, ডান হস্ত নিয়ম অনুযায়ী কিন্তু জেনারেটর তৈরি হয়েছে, ফ্লেমিংয়ের ডান হস্ত। আর স্যার ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুযায়ী, ফ্লেমিংয়ের আরেকটা নিয়ম আছে বাম হস্ত নিয়ম, সেই অনুযায়ী বৈদ্যুতিক মোটর তৈরি হয়েছে। তো যদি বলে মোটর, বৈদ্যুতিক মোটর, তাহলে পরে তুমি বলবে যে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, ফ্লেমিংয়ের বাম হস্ত। আর যদি বলে জেনারেটর, তাহলে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম মনে রাখবে। দেখো, এই সমস্ত কনসেপ্ট তোমাকে জানতে হবে ভাই, ঠিক আছে, একটুখানি পড়তে হবে। যদি না পড়ে তুমি পরীক্ষার হলে চলে যাও, তাহলে কিন্তু তুমি কোশ্চেনের অ্যান্সার করতে পারবে না। শুধু কোশ্চেন পড়লে হবে না, তার সঙ্গে সঙ্গে কনসেপ্ট তোমাকে জানতে হবে। আর যদি তুমি পরের বছরের জন্য প্রিপারেশন করতে চাও, মানে এসএসসি জিডির পরীক্ষা প্রত্যেক বছর হয়, তুমি দেখবে যে আমাদের এখান থেকে ছেলেপেলে চাকরি পেয়েছে। তোমরা দেখবে যে স্যারের সঙ্গে অনেকে ভিডিও করেছে, ভিডিও কলিংয়ে কথা হয়েছে, যে অনেকে জয়েন লেটার পেয়ে গেছে, অনেকে জয়েন করে ফেলেছে। যে এসএসসি জিডি 2024-এর পরীক্ষা, 2025-এর পরীক্ষা, আমাদের এখান থেকে প্রচুর ছেলেপেলে চাকরি পেয়েছে। এবার তোমরা দেখেছো কয়েকটা ভিডিও, কিন্তু যারা হয়তো অনেকে চাকরি পেয়ে হয়তো ভিডিও কলিংয়ে কথা বলতে চায়নি, এরকমও প্রচুর স্টুডেন্ট আছে। তো এখানে দেখবে মিনিমাম প্রত্যেক বছর আমরা 500+ কিন্তু এসএসসি জিডি পরীক্ষায় চাকরি আমরা দিচ্ছি। তো এবং তোমাদের কথা মাথায় রেখে তোমাদের রিকোয়েস্টের জন্য আমরা এসএসসি জিডির ব্যাচ চালু করেছি আবার 6 তারিখ থেকে, 6 এপ্রিল থেকে আমাদের এসএসসি জিডির ব্যাচ শুরু হচ্ছে। তোমাদের রিকোয়েস্টের জন্য আমরা আবার নতুন করে শুরু করেছি এসএসসি জিডির ব্যাচ। যারা 2027-কে টার্গেট করছো, স্যার 2027-এ একটা চাকরি পেতেই হবে, তাদের জন্য এই ব্যাচ পুরো বেসিক থেকে পড়ানো হবে। যে সাবজেক্টগুলো আছে এসএসসি জিডিতে, সমস্ত সাবজেক্ট তুমি এখানে পেয়ে যাবে। ইংলিশ বলো,
ম্যাথ বলো, রিজনিং বলো, জিকে জিএস এর টোটাল পার্ট বলো, এমনকি হিন্দিও তুমি এখানে পেয়ে যাবে। তো প্রত্যেকটা সাবজেক্ট এখানে কভার হয়ে যাবে। তুমি এই ব্যাচে যুক্ত হতে পারো। স্যার যুক্ত হবো কি করে? তুমি ইওর স্টাডি অ্যাপে চলে যাবে, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে ইওর স্টাডি অ্যাপ, বা আমাদের কমেন্ট বক্সের লিঙ্ক রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নেবে, এবং তারপরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে তুমি কল করবে, ডিটেলসে তোমাকে বলে দেবে কি করে জয়েন করতে হবে। আর যদি তুমি পুরনো স্টুডেন্ট হও তাহলে তোমার জন্য কিছু স্পেশাল ছাড় রয়েছে। পুরনো স্টুডেন্টদের জন্য স্পেশাল ছাড় তুমি পেয়ে যাবে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে, কল করে নেবে। এছাড়াও বাদবাকি কোর্স তোমরা জানোই যে আমাদের রেলওয়ের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, আমাদের এসএসসির অন্যান্য পরীক্ষার জন্য ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, পুলিশের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, এগুলোতেও তোমরা যুক্ত হতে পারো, বা সাবজেক্ট ওয়াইজ ব্যাচ রয়েছে, এখানেও তুমি যুক্ত হতে পারো। কি কি সুযোগ সুবিধা পাবে এখান থেকে দেখে নেবে, একবার রিডিং পড়ে নেবে। আমি আর সময় নষ্ট করছি না বাবা, তো কন্ট্যাক্ট নাম্বারে কল করে নেবে। চলে আসি আমাদের নেক্সট কোশ্চেনে। বলেছে ইসরো এর সদর দপ্তর কোথায় রয়েছে? ইসরো, ইসরোর ফুল ফর্ম কি স্যার? ইসরো হচ্ছে তোমার ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হচ্ছে ইসরো। এই ইসরোর সদর দপ্তর রয়েছে বেঙ্গালুরুতে, এবং এটা তৈরি হয়েছে 1969, 15 আগস্ট 1969 তৈরি হয়েছে। স্যার কার উপর কাজ করে এরা? ইসরো। এই যে চন্দ্রযান মিশন গেল, মহাকাশ গবেষণায় যে সমস্ত মিশন পাঠায় ভারত, ঠিক আছে, চন্দ্রযান মিশন, গগনযান মিশন, ঠিক আছে, এই সমস্ত মিশনের উপর কাজ করছে কি বাবা? ইসরো। তো ইসরো মনে রাখবে, এবং এর সদর দপ্তর মনে রাখবে। কমেন্ট বক্সে তুমি একটা উত্তর দেবে আমাকে যে ইসরোর বর্তমান হেড কে রয়েছেন, বর্তমান চিফ কে রয়েছেন, কমেন্ট বক্সে আমাকে উত্তর দেবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। বলেছে কোন গ্যাসটি আগুন জ্বালাতে স্যার সাহায্য করে? আগুন জ্বালাতে সাহায্য করছে, আগুন জ্বালাতে সাহায্য করে অক্সিজেন। মনে রাখবে অপশন নাম্বার বি সঠিক উত্তর হয়ে যাবে। O2 যার হচ্ছে সংকেত বা চিহ্ন, তাহলে O2 হয়ে যাচ্ছে আমাদের অক্সিজেন। এ হচ্ছে আগুন জ্বালাতে সাহায্য করে। স্যার আগুন নেভাতে কে সাহায্য করে? আগুন নেভাতে সাহায্য করছে আমাদের কার্বন ডাই অক্সাইড, CO2। দেখবে অগ্নি নির্বাপক যে যন্ত্র আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় লাগানো থাকে, বড় বড় অফিস টফিসে লাল রঙের এরকম লাগানো আছে, ওর ভিতরে কার্বন ডাইঅক্সাইড ইউজ করা হয়। কার্বন ডাইঅক্সাইড কি করে না, যখন আগুন জ্বলে তখন কার্বন ডাইঅক্সাইড যদি এখানে স্প্রে করে দেওয়া হয়, তাহলে এর উপর একটা ও পর্দা সৃষ্টি করে দেয়। কি করে? পর্দা সৃষ্টি করে, একটা পর্দা। তাহলে পর্দা সৃষ্টি করে দেয়, যার ফলে অক্সিজেনের সংস্পর্শে আসতে পারে না, ফলে আগুন নিভে যায়। আর স্যার নাইট্রোজেন কি করছে? নাইট্রোজেন হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড CO2 হয়, মনে রাখবে। নাইট্রোজেন হচ্ছে N2, নাইট্রোজেন N2 হয়। এই নাইট্রোজেন কি করছে? নাইট্রোজেন হচ্ছে এটাও শ্বাস রোধকারী গ্যাস হিসেবে কাজ করছে। এটা আমরা চিপসের প্যাকেটে আমরা বৈদ্যুতিক বাল্বে এগুলোকে ইউজ করি নাইট্রোজেন। আর স্যার হাইড্রোজেন, হাইড্রোজেন জ্বলতে সাহায্য করে না, বা কোনো আগুন জ্বালালে তাকে নেভাতেও সাহায্য করে না, এ নিজে জ্বলে। এ হচ্ছে নিজে জ্বলে, আগুন জ্বালাতে সাহায্য করছে না, কিন্তু নিজে জ্বলছে, সেটাও মনে রাখবে। অক্সিজেনের সাহায্যে কি করছে? নিজে জ্বলে। নেক্সট কোশ্চেন। স্যার দিল্লি চলো স্লোগান কে দিয়েছিলেন? দিল্লি চলো, ছোটবেলা থেকে আমরা ছবি দেখে আসছি, ঠিক আছে, দিল্লি চলো এরকমভাবে ছবি দেখেছো তোমরা, তাহলে সেই ছবি আর কারো নয়, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, যার স্লোগান ছিল দিল্লি চলো, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। সেই স্লোগান যিনি তৈরি করেছিলেন আজাদ হিন্দ ফৌজ, যিনি ভারতে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে বাইরে গিয়ে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব নিয়েছিলেন, এবং সেখান থেকে তিনি হিটলারের সাহায্য নিয়ে জাপান থেকে ভারতকে অ্যাটাক করেছিলেন, ভারতে ব্রিটিশদেরকে বিতাড়িত করার জন্য তিনি লড়াই করেছিলেন। তিনি কোহিমা ইম্ফলে প্রথম হচ্ছে ভারতের ঝান্ডা, ভারতের পতাকা, তিনি হচ্ছে তিরঙ্গা যে পতাকা, সেই পতাকা তিনি প্রথম পুঁতেছিলেন। এবং তারপরে আমরা ইতিহাস সবাই জানি, বাদবাকিটা তোমরা পড়ে রাখবে। তো নেতাজি সুভাষচন্দ্র বসু, ঠিক আছে, ভারতের গর্ব, আমাদের গর্ব। চলে আসো পরের কোশ্চেন। স্যার মানব দেহে মাস্টার গ্ল্যান্ড কোনটা? মাস্টার গ্ল্যান্ড মানে হচ্ছে প্রভু গ্রন্থি। আমাদের দেহে প্রভু গ্রন্থি আমরা সবাই জানি বাবা, প্রভু গ্রন্থি হচ্ছে পিটুইটারি গ্রন্থিকে বলা হচ্ছে। এই পিটুইটারির ওজন হচ্ছে 0.5 থেকে 0.7 গ্রাম, 0.5 থেকে 0.7 গ্রাম, মানে 500 মিলিগ্রাম থেকে 700 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম থেকে 700 মিলিগ্রাম। দেখো সোনার থেকেও কিন্তু দামি পিটুইটারি গ্রন্থি, খুব ক্ষুদ্র, কিন্তু সমস্ত গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। এই জন্য কি আমরা বলছি প্রভু গ্রন্থি, মাস্টার গ্ল্যান্ড। চলে এসো নেক্সট কোশ্চেন। স্যার সুন্দরবন ডেল্টা কোন নদীর দ্বারা তৈরি হয়েছে? আমাদের যে সুন্দরবন রয়েছে, সেই সুন্দরবনে যে ডেল্টা, বদ্বীপ বলা হয়, সেই বদ্বীপ তৈরি হয়েছে কোন নদীর দ্বারা? না দুটো নদী রয়েছে, গঙ্গা রয়েছে, ব্রহ্মপুত্র রয়েছে। তো গঙ্গা ব্রহ্মপুত্র এরা বঙ্গোপসাগরে পড়েছে। তো
তো এখানে সুন্দরবনের কাছে এরা কি তৈরি করেছে না বদ্বীপ তৈরি করেছে বা ডেল্টা তৈরি করেছে। স্যার ডেল্টা কেমন দেখতে হয়, দেখো এখানে ছবির মধ্যে রয়েছে, ঠিক আছে, এরকম ডেল্টা দেখতে হচ্ছে, ঠিক আছে, বয়ের মতো, বাংলা অক্ষর ব, ওই জন্য বদ্বীপ বলা হচ্ছে। তো বদ্বীপ হচ্ছে তোমার এরকম ভাবে তৈরি হয়েছে। বাদবাকির কনসেপ্ট তোমরা ম্যাডামের কাছ থেকে পড়ে নেবে। চলে এসো নেক্সট কোশ্চেন। স্যার ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি, প্রথম প্রধানমন্ত্রী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী, প্রথম মহিলা হচ্ছে তোমার রাষ্ট্রপতি, এগুলো বারবার পড়ে যাবে, পরীক্ষায় কিন্তু আসবে। দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতি আর কেউ নয়, ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে প্রথম রাষ্ট্রপতি। যদি বলে প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, তাহলে প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে জওহরলাল নেহেরু, মনে রাখবে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে জওহরলাল নেহেরু, মনে রাখবে। স্যার বি আর আম্বেদকর, বি আর আম্বেদকর, ঠিক আছে, একজন মহান ব্যক্তিত্ব, এনার হিস্ট্রি পড়বে, বিদেশে তোমাদের পড়াবেন, ঠিক আছে, পলিটিতে পড়াবেন। এই বি আর আম্বেদকর এত ডিগ্রি, ঠিক আছে, এনার পিছনে এত ডিগ্রি লেখা আছে, ঠিক আছে, মানে 2 লাইন ধরে ডিগ্রি আছে এনার, এনার নাম ছোট কিন্তু এনার পিছনে এত ডিগ্রি আছে। হ্যাঁ, তো বিদেশ স্যারের কাছ থেকে জেনে নেবে যে বি আর আম্বেদকর কে ছিলেন। ইনি ভারতের সংবিধানের রচয়িতা। ভারতের সংবিধানের রচয়িতা কে ছিলেন? আর কেউ নয়, বি আর আম্বেদকর। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে স্যার কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে? রক্তকে জমাট বাঁধতে সাহায্য করছে একটা ভিটামিন আছে, ভিটামিনটা কে? ভিটামিনটা কে? ভিটামিন কে? ভিটামিনটা কে? ভিটামিন কে? অপশন নাম্বার ডি। স্যার ভিটামিন কে রাসায়নিক নাম কি? ভিটামিন কে রাসায়নিক নাম কমেন্ট বক্সে তুমি আমাকে বলবে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি হয়। নেক্সট কোশ্চেনে আসো। স্যার কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? রাতকানা, নাইট ব্লাইন্ডনেস, কোন কোন ভিটামিনের অভাবে হচ্ছে? স্যার ভিটামিন এ। ভিটামিন এ, রাতকানা হচ্ছে তার মানে চোখে প্রতিবিম্ব তৈরি হচ্ছে না, চোখে তার প্রতিচ্ছবি তৈরি হচ্ছে না, তার মানে রেটিনার ক্ষতি হচ্ছে, তার মানে রেটিনার মধ্যে রাত্রেবেলা দেখা যাচ্ছে না, রাত্রেবেলা দেখা যাচ্ছে না মানে রড কোষের প্রবলেম আছে। তাহলে রেটিনা একটা অংশ আছে, রেটিনার মধ্যে একটা অংশ আছে রড কোষ। স্যার রেটিনা কি? স্যার দেখো রেটিনা হচ্ছে চোখের মধ্যে অবস্থান করছে একটা জায়গা, পিছন দিকে এরকম একটা অংশ আছে, সেটা হচ্ছে রেটিনা, যার মধ্যে আমাদের চোখের প্রতিবিম্ব তৈরি হয়। আমাদের কোনো ছবি, এখানে বাইরে কোনো তুমি যখন ছবি দেখো, তার প্রতিবিম্বটা রেটিনার উপরে গিয়ে তৈরি হচ্ছে। এবং এই রেটিনার মধ্যে একটা কোষ আছে, তাকে বলছি আমরা রড কোষ। এই রড কোষ কি করে? অন্ধকারে দেখতে সাহায্য করে। আর এই রেটিনার রড কোষের সংখ্যা যখন কমে যায়, যখন ভিটামিন এর অভাব হয়, তখন কি হয়? তখন আমাদের রাত্রে লাগে ভয়। যখন আমাদের রড কোষের সংখ্যা কমে যায়, তখন আমাদের রাত্রে লাগে ভয়, কারণ রাত্রে আমরা দেখতে পাই না, তাকে আমরা বলি রাতকানা রোগ। তাহলে ভিটামিন এ, এবং এখান থেকে মনে রাখবে এর রাসায়নিক নাম রেটিনল। রাসায়নিক নাম কি বাবা? রেটিনল। রেটিনা থেকে রেটিনল, মনে রাখবে। নেক্সট কোশ্চেন চলে এসো। পরের কোশ্চেনে দেওয়া আছে গ্রিন রিভলিউশনের জনককে। গ্রিন রিভলিউশন কথাটা কি করে এসেছে? গ্রিন মানে সবুজ, তাহলে এই সবুজ রিভলিউশনের জনক, সবুজ রিভলিউশনের জনক হচ্ছে যদি আমরা বিশ্বে বলি, তাহলে হচ্ছে তোমার বোরলগ। বোরলগ হচ্ছে তোমার নরম্যান বোরলগ, ইনি হচ্ছে বিশ্বের গ্রিন রিভলিউশনের জনক। আর যদি ভারতের কথা বলি, যদি বলে ভারতের গ্রিন রিভলিউশনের জনককে, তাহলে হবে এম এস স্বামীনাথন। উত্তর হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে, কিন্তু এখানে কিছুই বলে দেয়নি, তখন কিন্তু তোমার অপশন এ করলে হবে না বাবা, তখন তোমাকে বলতে হবে অপশন নাম্বার বি, নরম্যান বোরলগ। ঠিক আছে, আর যদি বলতো ভারতের জনককে গ্রিন রিভলিউশনের, তাহলে বলতে তুমি এম এস স্বামীনাথন। কিসের জন্য এটা? না কৃষিকার্যে, কৃষি প্রযুক্তির জন্য এই হচ্ছে রিভলিউশন হয়েছিল, তাকে আমরা বলছি গ্রিন রিভলিউশন। চলে এসো নেক্সট কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, সেম কোশ্চেন দিয়ে দিয়েছে 2025-এ, দিয়েছে এখানে গ্রিন রিভলিউশনে অর্থনীতির কোন ক্ষেত্রের অন্তর্ভুক্ত? কোন ক্ষেত্রের অন্তর্ভুক্ত বললাম? কৃষিক্ষেত্র। কৃষিক্ষেত্র কোথায় আছে স্যার? এগ্রিকালচারাল সেক্টর, অপশন ডি। নেক্সট কোশ্চেন চলে এসো। দেওয়া আছে ব্লু রিভলিউশন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? যেমন গ্রিন রিভলিউশন হচ্ছে এগ্রিকালচার, কৃষিবিদ্যার সঙ্গে যুক্ত, তেমনভাবে ব্লু রিভলিউশন হচ্ছে তোমার, মনে রাখবে এখানে মৎস্য চাষের সঙ্গে যুক্ত হচ্ছে তোমার ব্লু রিভলিউশন। যদি বলে হোয়াইট রিভলিউশন, তাহলে বুঝতেই পারছো এখানে দুধের সঙ্গে সম্পর্কিত হচ্ছে তোমার হোয়াইট রিভলিউশন। তোমরা কমেন্ট বক্সের মধ্যে আমাকে বলবে যে গোলাপি বিপ্লব, ঠিক আছে, গোলাপি, পিঙ্ক রিভলিউশন কার সঙ্গে যুক্ত? কমেন্ট বক্সের মধ্যে বলবে আমাকে। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার মানব দেহে সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? আমাদের শরীরের মধ্যে সবচেয়ে বড় যদি গ্রন্থির কথা বলি, সেটা হচ্ছে লিভার বা যকৃৎ। বাংলায় আমরা কি বলি বাবা? যকৃৎ নাম দিয়ে দিই বা লিভার নাম দিই, লেখা আছে এখানে অপশন বি, যকৃৎ বা লিভার। স্যার এর ওজন কত হয়? এর ওজন হচ্ছে তোমার 1.5 কেজি, 1.5 কেজি। আর আমাদের মস্তিষ্কের ওজন কত হয়? মস্তিষ্কের ওজন হচ্ছে তোমার, মস্তিষ্ক যদি বলি বাবা, তাহলে তুমি অবাক হয়ে যাবে, মস্তিষ্ক হচ্ছে 1.36 কেজি, বা অনেক বইতে এটা 1.4 কেজি লেখা আছে। তাহলে মস্তিষ্কের থেকেও ওজনে বেশি হচ্ছে আমাদের লিভার বা যকৃৎ। এবং আরেকটা জিনিস মনে রাখবে, এই যকৃৎকে বলা হচ্ছে জৈব রসায়নাগার। পরীক্ষায় কোশ্চেনটাও দিয়েছে, জৈব রসায়নাগার কাকে বলা হচ্ছে? জৈব রসায়নাগার বলা হচ্ছে আমাদের যকৃৎকে। ক্লিয়ার? চলে এসো নেক্সট কোশ্চেন। স্যার পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটা? পৃথিবীর মধ্যে যদি আমি বলি যে বৃহত্তম মরুভূমি, সবাই জানে যে সাহারা মরুভূমি। কোথায় অবস্থান করছে?
না আফ্রিকা কন্টিনেন্টে অবস্থান করছে? উত্তর আফ্রিকায় অবস্থান করছে সাহারা মরুভূমি। যদি বলি আমাদের এশিয়ার মধ্যে, যদি বলি আমরা এশিয়ার মধ্যে, এটা আফ্রিকায় অবস্থান করছে, ঠিক আছে, উত্তর আফ্রিকা। আর যদি বলি আমাদের এশিয়ার মধ্যে, এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম মরুভূমির নাম কি? তখন হবে গোবি মরুভূমি। গোবি মরুভূমি হচ্ছে এশিয়ার বৃহত্তম মরুভূমি। এশিয়ার বৃহত্তম মরুভূমি হচ্ছে গোবি মরুভূমি। আর যদি বলি ভারতের বৃহত্তম মরুভূমি, তাহলে হবে থর মরুভূমি, যেটা ভারতের বৃহত্তম মরুভূমির মধ্যে পড়ছে। তাহলে এই এশিয়ার মধ্যে গোবি, ভারতের মধ্যে থর, আর বিশ্বের মধ্যে হচ্ছে সাহারা। ঠিক আছে, পরে রাখবে। নেক্সট কোশ্চেন চলে এসো। স্যার কোন ধাতু সবচেয়ে ভালো বিদ্যুতের পরিবাহী? সবচেয়ে ভালো বিদ্যুতের পরিবাহী হচ্ছে রূপা। তাহলে রূপা হচ্ছে সবচেয়ে ভালো পরিবাহী। এর চিহ্ন মনে রাখবে এজি, বা এটাকে সিলভার বলা হয়। এজি সিলভার হচ্ছে রূপার সংকেত। তারপরে রয়েছে আমাদের কি বাবা, অ্যালুমিনিয়াম রয়েছে, তামা রয়েছে, এগুলো রয়েছে। তামা হচ্ছে সিইউ, কপার বলি আমরা। অ্যালুমিনিয়ামের চিহ্ন পরে রাখবে এল হয়। লোহা হচ্ছে আয়রন, এফি হয়। এগুলো একটু পরে রাখবে চিহ্নগুলো, ডাইরেক্ট চিহ্নও কিন্তু পরীক্ষায় দেয়। নেক্সট কোশ্চেন। স্যার 1857 সালের বিদ্রোহ কে সূচনা করেছিলেন? 1857 সালের বিদ্রোহ, যাকে আমরা মহাবিদ্রোহ বলি, যাকে আমরা সিপাহী বিদ্রোহ বলি। তাহলে এর অনেক কটা নাম রয়েছে। 1857 সালের বিদ্রোহকে অনেকে মহাবিদ্রোহ বলে, অনেকে বলে সিপাহী বিদ্রোহ। তাহলে ভারতে ব্রিটিশরা আসে 1757 সালে, সেই পলাশির যুদ্ধে, এবং ভারতের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা যোগায় তার 100 বছর পর 1857। তাহলে 100 বছর পরে, যখন 100 বছর পূর্তি হয়ে গেল যে ব্রিটিশরা ভারতে এসেছে, তখন ভারতীয়রা বললো না, এবার লড়াই করতে হবে আমাদের। তখন 1857 সালে বেশিরভাগ ভারতীয়রা মিলে কি করলো না, একটা লড়াইয়ের একটা সূচনা করলো, যাকে আমরা বলছি সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ। 1857 সালের বিদ্রোহ। এই বিদ্রোহের প্রথম যিনি সূচনা করেছিলেন মঙ্গল পাণ্ডে। আমরা জানি ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয়েছিল, এবং এই বিদ্রোহ সূচনা হয়েছিল কার্তুজ নিয়ে। ঠিক আছে, বলা হয়েছিল কার্তুজের কনসেপ্ট তোমরা জানো, ম্যাডাম তোমাদের পড়িয়েছেন, আমি আর বলছি না। তো মঙ্গল পাণ্ডে হচ্ছে সূচনা করেছিলেন, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতারা একসঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। দেখো কোথায় কোথায় কার কার নেতৃত্বে বিদ্রোহ হয়েছিল। দিল্লিতে তখন ছিলেন কে? দ্বিতীয় বাহাদুর শাহ। তখনও মোগল সাম্রাজ্য নড়বড় করছিল, পুরোপুরি মানে শেষ হয়ে যায়নি। তখন দিল্লির বয়স্ক বাদশাহ বলতে পারো, দ্বিতীয় বাহাদুর শাহ, তখন দিল্লি থেকে তিনি হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। রানী লক্ষ্মীবাই, মনে রাখবে, ঝাঁসির রানী আমরা বলি, ঝাঁসি থেকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়ছিলেন। নানা সাহেব তাতিয়া টোপি, এরা হচ্ছে কানপুর থেকে লড়ছিলেন। বেগম হজরত মহল হচ্ছে তোমার লখনৌ থেকে লড়ছিলেন। বিহার থেকে হচ্ছে কুনওয়ার সিং, অমর সিং। বারেলি থেকে হচ্ছে খান বাহাদুর খা। ঠিক আছে, ফৈজাবাদ থেকে মৌলভী আহমদুল্লাহ। তাহলে এই নামগুলো পড়ে রাখবে। কিন্তু শেষে গিয়ে ব্রিটিশরা এনাদেরকে হারিয়ে দেন, ঠিক আছে, বা ভারতীয়দেরকে পরাজিত করেন। কিন্তু এইটুকুনি তারা বুঝে যায় যে ভারতে যদি শাসন করতে হয় আমাদেরকে, তাহলে একটা শক্তপোক্ত ঘাঁটি তৈরি করতে হবে, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা এটা চলবে না। তখন থেকে 1857 সালের পরে 1858 সালে তখন পুরোপুরি ভারতে কি হয়ে গেল, ব্রিটিশ রানীর শাসন চলে এলো, মহারানী ভিক্টোরিয়ার শাসন চলে এলো 1858 সালে। তোমরা পড়ে রাখবে, এগুলো ইতিহাসে তোমাদের ম্যাডাম পড়িয়েছেন। চলে এসো নেক্সট কোশ্চেনে। স্যার ভারতের নির্বাচন কমিশন কত সালে গঠন হয়েছিল? ভারতের নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন তৈরি হয়েছিল 1950 সালের কত তারিখে তৈরি হয়েছিল? আবার নে জুড়বিটা। ভারতের নির্বাচন কমিশন কত সালে তৈরি হয়? ভারতের ইলেকশন কমিশন তৈরি হয়েছিল কত সালে? না 1950 সালে তৈরি হয়েছিল। স্যার কোন ডেটে তৈরি হয়েছিল? না 25শে জানুয়ারি। এই 25শে জানুয়ারি ইলেকশন কমিশন গঠিত হয়। এই জন্য 25শে জানুয়ারিকে আমরা বলি যে ভারতীয় ভোটার দিবস। ঠিক আছে, ভারতীয় কি বলি আমরা? ভারতীয় নির্বাচন দিবস বলা হয় বা ভোটার দিবস বলা হয়। এই 25শে জানুয়ারিকে কেন বলা হয়? কারণ এই দিন 1950 সালে ভারতের নির্বাচন কমিশন কিন্তু তৈরি হয়েছিল। আর ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। এটাও তোমরা মনে রাখবে, সুকুমার সেন হচ্ছে ভারতের প্রথম নির্বাচন কমিশনার। আর কমেন্ট বক্সের মধ্যে আরেকটা কোশ্চেনের উত্তর দেবে, ভারতের বর্তমান নির্বাচন কমিশনার কে রয়েছেন? স্যার তোমাদের পড়িয়েছেন, উত্তর দেবে। নেক্সট কোশ্চেন হচ্ছে শব্দের গতি সবচেয়ে বেশি কোন মাধ্যমে? শব্দ কোন মাধ্যমের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি বেগে যায়? দেখো শব্দ সবচেয়ে বেশি বেগে যাচ্ছে কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি বেগে যায়, তারপরে তরল মাধ্যমে যায়, তারপরে গ্যাসীয় মাধ্যমে যায়, এবং শব্দ মনে রাখবে, শব্দ হচ্ছে শূন্যস্থানে যেতে পারে না, শূন্যস্থানের মধ্যে দিয়ে শব্দ কিন্তু যেতে পারে না, এটাও মনে রাখবে। চলে এসো আমাদের পরের কোশ্চেন। দেওয়া আছে ভারতে ব্রিটিশ শাসনের সূচনা কোন যুদ্ধের মাধ্যমে হয়? আমি একটু আগেই বললাম যে ভারতে 1857 সালে
কি হয়, সিপাহী বিদ্রোহ হয় বা মহাবিদ্রোহ হয়। তার ঠিক 100 বছর আগে পলাশির যুদ্ধ হয় 1757 সাল। পলাশির যুদ্ধের মাধ্যমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের থাবা বসিয়ে দেয়। ভারতের বাংলাতে প্রথম থাবা বসায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন প্রধান ছিলেন কে, রবার্ট ক্লাইভ। এই রবার্ট ক্লাইভের সঙ্গে তখন বাংলার নবাব সিরাজদৌলার যুদ্ধ হয় 1757 সাল 23শে জুন। পলাশির প্রান্তরে সিরাজদৌলার বাহিনীর সঙ্গে ইংরেজদের টুকরো বাহিনী, যেটাকে রবার্ট ক্লাইভের ছিল, সেই টুকরো বাহিনীর সংঘাতে কিন্তু ইংরেজরা জিতে যায়। কেন জিতে যায়? তার কারণ মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে 1757 সালে বাংলা হেরে যায়। এবং এখান থেকেই শুরু হয় ইংরেজদের ভারতে থাবা বসানোর লড়াই, আধিপত্যের লড়াই। তাহলে এটা হচ্ছে আমাদের, তাহলে এখানে কি উত্তর হয়ে যাবে না পলাশির যুদ্ধ। আচ্ছা, পলাশির যুদ্ধ অপশানে নেই। দেখো, পলাশির যুদ্ধ অপশানে না থাকলে স্যার কি করব? পলাশির যুদ্ধের পরে আরও ঘটনা ঘটে। পলাশির যুদ্ধের পরে মীর জাফরকে তারা মসনদে বসিয়ে দেয়, বাংলার মসনদে তোমার মীর জাফরকে বসিয়ে দেয়। তিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন নবাবের মানে লোভে, হ্যাঁ, রাজত্বের লোভে। কিন্তু ব্রিটিশরা ছিল আরও চালাক। ব্রিটিশরা চালাক ছিল, তারা মীর জাফরকে বসিয়ে দেয়। তারা মীর জাফরকে পুতুলের মতো করে বসিয়ে দেয়, বলে আপনি পুতুলের মতো করে নাচবেন, আমরা পেছন থেকে আপনাকে নাচাবো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেছন থেকে নাচাচ্ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থনৈতিকভাবে শোষণ করছিল এবং রাজনৈতিক ক্ষমতা দিয়ে দিয়েছিল মীর জাফরের হাতে। মীর জাফর কিছুদিন বাদে বুঝতে পারে এবং তারপরে নবাব হয় মীর কাসিম। তার জামাই হচ্ছে মীর কাসিম। মীর জাফরের জামাই মীর কাসিম মসনদে বসে। হ্যাঁ, সবার ক্ষমতার লোভ আছে, তো ক্ষমতার জন্য মসনদে বসে। কিন্তু কিছুদিন বাদে বুঝতে পারে না, এরম ভাবে চলতে পারে না। তাই মীর কাসিম কি করে? মীর কাসিম হচ্ছে তোমার ষড়যন্ত্র করে, বলে ইংরেজরা আমাদেরকে ষড়যন্ত্র করে বাংলাকে অধিকার করেছে, আমাদের ইংরেজদেরকে তাড়াতে হবে। তিনি কি করে? তিনি বিহারে চলে যায়, ঠিক আছে, অযোধ্যার নবাবকে নেয়, সুজাতদৌলাকে ফোন করে, হ্যালো সুজাতদৌলা, ঠিক আছে, হ্যাঁ চলো আমরা ব্রিটিশদের বিরুদ্ধে একটা লড়াই করি। তিনি ফোন করে, তখন আমাদের দিল্লির সম্রাট ছিলেন কে, দ্বিতীয় বাহাদুর শাহ। তিনি বয়স্ক সম্রাট, তাও দিল্লির সম্রাট, ক্ষমতা অত ছিল না, কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহ দিল্লির সম্রাট ছিলেন। তাকে ফোন করে, হ্যালো বাহাদুর শাহ, হ্যাঁ ভালো আছেন? না বাবা, শরীর খুব খারাপ, ভালো নেই। চলুন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করি আমরা, নাহলে ইংরেজরা পুরো ভারতকে ক্যাপচার করে নেবে। তাহলে তখন হয় বক্সারের যুদ্ধ 1764 সাল। 1764 সালে কি হয়? বক্সারের যুদ্ধ হয়। এবং সেই যুদ্ধে বাংলা মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাতদৌলা এবং এবং দিল্লি হচ্ছে তোমার বাহাদুর শাহ, এই তিনজনকেই পরাজিত করে দেয়। বক্সারের যুদ্ধে তিনজনকেই পরাজিত করে রবার্ট ক্লাইভের দল। এবং ভারতে তাদের আধিপত্য আরো শক্তপোক্ত হয়। বাংলা তো তাদের অধীনে ছিলই, আস্তে আস্তে কি হয়ে গেল? আস্তে আস্তে দিল্লি তাদের অধীনে চলে আসলো, আস্তে আস্তে তাদের অযোধ্যা, বিহার তাদের অধীনে চলে আসলো। এরকম ভাবে তাদের আধিপত্য বাড়াতে থাকলো। তাহলে উত্তর এখানে যখন পলাশির যুদ্ধ নেই বাবা, তাহলে তুমি বক্সারের যুদ্ধ করবে, অপশন এ। বাদবাকি ইতিহাস তোমাদের ম্যাডাম পড়াবেন। তাহলে এই অবধি আমি বললাম, প্রত্যেকটা সাবজেক্ট কভার করলাম। জিকে থেকে যেগুলো প্রশ্ন দিয়েছে প্রত্যেকটা কিন্তু রিসেন্ট পরীক্ষায় আসা প্রশ্ন। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা সামনের দিনে দেখতে পাবে। এবং কনসেপ্ট সহকারে মজার ছলে যদি পড়তে হয়, তাহলে যেতে হবে আমাদের ইও স্টাডি অ্যাপের মধ্যে। দেখা হচ্ছে তাহলে আমাদের পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।